যারা জয়েন করলেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুরুল ইসলাম, থার্ড আই এর পক্ষ থেকে। এই প্ল্যাটফর্মে আমি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে ইদানিং ক্রিটিক করা শুরু করেছি। যেটা আমার কাছে খটকা লাগে সেটি নিয়ে কথা বলছি। আজকে কথা বলবো একটি ভিডিও নিয়ে। কথা বলা শুরু করার আগে আমি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা ৭১ পরবর্তী প্রজন্ম, আমরা ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চাই। সেই প্রেক্ষিতেই এই ক্রিটিক্স। বাংলাদেশ কিভাবে গঠন হতে পারে, প্রবাসে বসে বাংলাদেশের ডেভেলপমেন্ট চাই, এখানে এক চিলতে মিথ্যে নেই। আমরা চাই দেশ সামনে এগিয়ে যাক। একটি ভিডিও নিয়ে কথা বলার জন্য এসেছি, যে ভিডিওতে রাজাকারের উপর ঘৃণা প্রকাশ করা হচ্ছে। ডাকসুর পাদদেশে রাজাকারের ঘৃণা স্তম্ভ স্থাপন করা হয়েছে এবং সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে সেই অনুষ্ঠানটি আয়োজন করেছে একদল ছেলে মেয়ে। সেখানে চেনা মুখ, আমি দেখেছি তাদেরকে বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা রাজাকারের স্মৃতিস্তম্ভে জুতায় নিক্ষেপ করছে। আসুন ভিডিওটা দেখে আসি, তারপর কথা বলবো। একাত্তরে রাজাকাররা যে ঘৃণিত আচরণ করেছে, আসলে তাদের তো হয়তো বা আমরা একাত্তরে হয়তো দেখতে পারিনি, কিন্তু তাদের প্রতি যে আমাদের ঘৃণা, বাঙালি জাতি হিসেবে রাজাকারদের প্রতি যে ঘৃণা, তারা যে নির্মম কাজ করেছে, ৩ লক্ষ আমাদের মা বোনদের ইজ্জত এবং ৩০ লক্ষ শহীদ, তাদের প্রতি যে আমাদের আবেগ এবং তাদের প্রতি ঘৃণা থেকেই আজ মন থেকে হচ্ছে এই যে একটা উৎসবমুখর একটা আয়োজন করা হয়েছে তাদের প্রতি ঘৃণাসুলভ আচরণ। এটা করতে পেরে আসলে মন থেকে কিছুটা হলেও আমাদের ফার্স্টেশন যেটা ছিল সেটা হয়তো দূর হওয়ার মতো একটা কাজ। তো চাচ্ছি যে রাজাকারদের যে ভূমিকা এবং ৭১-এ স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধে এবং সাধারণ মানুষের যে ভূমিকা ছিল, তাও হয়তো বা সামনে আমাদের সুস্পষ্টভাবে আমরা দেখতে পারবো যে কোনো গ্রাফিতি বা যে কোনো চিত্র প্রদর্শনী এগুলোর মাধ্যমে। তো তাদেরকে ধন্যবাদ এরকম একটা ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। এটা নতুন একটা উদ্যোগ দেখলাম, আজকে ভালো লাগলো। সো রাজাকারদের তো তখন আমরা ছিলাম না, এখন জুতা মেরে মনে হচ্ছে যে মনের একটা ক্ষোভ প্রকাশ করে। ভিডিওর ছবিতে যদি দেখেন তাহলে দেখবেন সেখানে গোলাম আজম সাহেবের ছবি রয়েছে, নিজামী সাহেবের ছবি রয়েছে, মুজাহিদ সাহেবের ছবি রয়েছে, পাকিস্তানি ইয়াহিয়া খানের ছবি রয়েছে এবং পাকিস্তানের বিভিন্ন তৎকালীন সামরিক কর্মকর্তার ছবি রয়েছে। আমি বুঝলাম রাজাকারের ঘৃণা স্তম্ভের উপরে ছবি, ঘৃণা প্রকাশ করার স্বাধীনতা সবারই রয়েছে। যারা ইভেন জামাত ইসলামের বর্তমান আমির, সেই ৪৭ থেকে ৭১ পর্যন্ত তাদের কার্যক্রমে যদি কেউ ভুল কষ্ট পেয়ে থাকে, সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। গোলাম আজম সাহেব তার জীবদ্দশায় বায়তুল মোকাররমের মহাসমাবেশে বলেছে যে আমার দ্বারা যদি ৭১ সালে কোনো ভুল হয়ে থাকে তাহলে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। ৭১ সালের ভূমিকার জন্য কে কাকে ক্ষমা করবে? যে যার ভূমিকা। একটি অন্যায় সংগঠিত হলে সেই অন্যায়ের ক্ষমা করার অধিকার যারা ক্ষতিগ্রস্ত তিনি ছাড়া আর তো কেউ করতে পারে না। ৩ দলের সিমলা চুক্তির মাধ্যমে ক্ষমা বিভিন্নভাবে হয়েছে, এটা নিয়ে ডিসকাশন বহু হয়েছে, আমি সেই আলোচনায় যেতে চাই না। আমি আলোচনা করছি আজকে যে রাজাকারের যে ঘৃণা স্তম্ভ করা হলো, সেই ঘৃণা স্তম্ভে আমাদের যারা সেখানে জুতা নিক্ষেপ করছে, কারা এরা? এই শক্তিটা কারা? যখন ঘৃণার স্তম্ভে নিজামী সাহেবের মুখের উপরে যারা জুতা নিক্ষেপ করছেন, তারা কারা? সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে যে নামগুলো এখানে এসছে, দেখুন এই নামগুলো সবাই জামাত ইসলামের সাথে সংশ্লিষ্ট এবং পাকিস্তানি সরকারের সাথে সংশ্লিষ্ট। আমার প্রশ্ন হলো রাজাকার কি শুধু জামাতের এই হাতে গোনা কয়েকজন লোক ছিল? তার ছবি সেখানে নাই কেন? বাংলাদেশের যেদিন জামাতের সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেবের যেদিন ফাঁসির রায় হয়, একই দিনে ফাঁসির রায় হয় সালাউদ্দিন কাদের চৌধুরী।
যে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির নেতা ছিলেন। মুজাহিদ সাহেবের যেদিন ফাঁসির রায় কার্যকর করা হয়, যে রাত্রে 12:55 সে একই রাত্রে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ফাঁসির রায় কার্যকর করা হয়। যেই মানবতা বিরোধী অপরাধের আদালতে নিজামী সাহেবের ফাঁসি দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়া হয়, ফাঁসি কার্যকর করা হয়, আব্দুল কাদের মোল্লা সাহেবের ফাঁসি দেওয়া হয়, ফাঁসির রায় কার্যকর করা হয়, সে একই আদালত আব্দুল আলিম বিএনপি নেতা আব্দুল আলিম সাহেবের, জিয়াউর রহমানের দলের সেই বিএনপির সেই নেতা আব্দুল আলিম সাহেবের ফাঁসি মৃত্যুদণ্ড দেয়া হয়, আমৃত্যু সাজা দেওয়া হয়, তিনি কারাগারে মৃত্যুবরণ করেন। তাহলে গোলাম আজম সাহেবের ছবি যদি সেখানে থাকতে পারে, কেন সালাউদ্দিন কাদের সাহেবের ছবি সেখানে থাকবে না? আজকে বাংলাদেশে দুটি দলের মধ্যে একটি পলিটিক্যাল ক্যাওয়াস হচ্ছে। একদিকে বিএনপি, আওয়ামী লীগ তো আজকে বিচ্ছিন্ন হয়েছে তার নিজের ভুলের জন্য। আমরা জানি বিজয়ীরা আজীবন ইতিহাস লিখে, যারা বিজয়ী হয় তারাই ইতিহাস লেখে, ইতিহাস কখনো পরাজিতরা লেখে না। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস তৎকালীন বিজয়ী শক্তি আওয়ামী লীগ লিখেছিল, সেখান নিয়ে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক রয়েছে, কে ঘোষণা দিয়েছে সেটা নিয়ে টানাটানি। এর পরবর্তী থেকে এই 54 বছর ধরে রাজাকারের ব্লেম গেম আমরা দেখি। 71 সালে যত অপরাধ হয়েছে, সমস্ত অপরাধ সম্ভবত তারা বলতে চায় সব অপরাধের দায়িত্ব, এই 3 লক্ষ মানুষকে নিহত করার দায়িত্ব আসলে সব রাজাকারের, আল বদর আল শামের। অথচ এই গত কয়েকদিন আগে আখতারুজ্জামান সাহেব তিনি নিজে বললেন যে যেদিন তিনি জামাতে জয়েন করেছেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তারেক জিয়া সাহেব হঠাৎ করে তার স্ট্যান্ড চেঞ্জ করলো। কি স্ট্যান্ড চেঞ্জ করলো? তিনি বলল যে 71 সালে 2-3 লক্ষ যে মানুষ হত্যা করেছে জামাত, মা বোনের ইজ্জত নিয়েছে জামাত, সমস্ত ব্লেম গেম, রাজাকারের টোটাল ব্লেম গেম আজকে জামাতের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। 71-এর স্মৃতিস্তম্ভ ডাকসুর পাদদেশে যে জুতা নিক্ষেপ করার ঘটনা, সেখানে খুব কৌশলে বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছবি, আব্দুল আলিম সাহেবের ছবি, মির্জা ফখরুল সাহেবের আব্বার ছবি কেন সেখানে স্থান পায়নি? আমার প্রশ্ন সেখানে, কেন সেখানে তাদের ছবি বাদ দিয়ে শুধু জামাত ইসলামের যাদের নামে অভিযোগ, যেই নেতাদের নামে অভিযোগ, তাদের নেতাদের ছবি সেখানে প্রদর্শিত হচ্ছে? সেটি হচ্ছে আমার প্রশ্ন। রাজাকারের প্রতি ঘৃণা স্তম্ভ, যারা কেউ অন্যায় করলে তার ঘৃণা করা, তার সমালোচনা করা, সেটি নিয়ে আমার কোনো দ্বিমত নেই। আমি ব্যক্তি হিসেবে মহান মুক্তিযুদ্ধকে ধারণ করি, বাংলাদেশকে ধারণ করি। আমি মনে করি বাংলাদেশে যারা রাজনীতি করে এবং বর্তমান জামাত ইসলামী, তারা অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধারণ করে। তারা মুক্তিযুদ্ধকে ধারণ করেই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে চায়। তারা বারবার তাদের 71 সালের ভুল সিদ্ধান্তের কারণে, রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে তারা জাতির কাছে দুঃখ প্রকাশ করেছে। গোলাম আজম সাহেব দুঃখ প্রকাশ করেছে বর্তমান আমির 71 সালে জাসদ ছাত্রলীগ করা তৎকালীন নেতা ডাক্তার শফিকুর রহমান, বর্তমান জামাত ইসলামী আমির, তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের মিডিয়াগুলো বারবার আমি দেখি তারা ওই প্রথম আলো, ওই সমকাল, ওই বিভিন্ন পত্রিকা, আজকের কাগজ সহ বিভিন্ন কয়েকটি টেলিভিশন চ্যানেলের কিছু কিছু সাংবাদিক, তারা জামাত নেতৃবৃন্দকে সাথে পেলে 71 ইস্যুকে সামনে নিয়ে আসে। অথচ এই 71 ইস্যুটি, 71-এর এই রাজাকার ইস্যুটি আমরা নিজেরাও জানি, মানুষ মনে হয় জানে কিনা সন্দেহ, সকল মানুষ, যে রাজাকার জামাত ইসলামী গঠন করে নাই। যা রাজাকার একটি বিশেষ অর্ডিন্যান্সের মাধ্যমে গঠন করে তৎকালীন পাকিস্তান সরকার। 1971 সালের 22 আগস্ট রাজাকার অর্ডিন্যান্স দিয়ে ইস্ট পাকিস্তান গভর্নর লেফটেন্যান্ট টিক্কা খান, তিনি একটি অর্ডিন্যান্স জারি করেন রাজাকার গঠন করেন, যারা পাকিস্তান আর্মিকে হেল্প করার জন্য রাজাকার বাহিনী গঠন করে। তাদের অপরাধের সাফাই গাইতে আমি আসিনি। তারা যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিত, সুষ্ঠু হওয়া উচিত। বিগত 54 বছর আমরা সুষ্ঠুভাবে কোনো সেই বিচার আমরা দেখতে পাইনি। আমরা ক্যাঙ্গারু কোর্ট দেখেছি, আমরা ফরমাইশি রায় দেখেছি, আমরা শুক্রঞ্জন বালিকে দেখেছি। এই ইতিহাস আলোচনা করতে চাই না। তারা যখন 71 সালে যখন
আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন 1970 সালে 71 সালে তিনি জামাত ইসলামীতে জয়েন করেননি, উনি জামাতে জয়েন করেছেন 1975-এর পর। তার মতো একজন বিজ্ঞ আলেমকে কুরআন অবমাননার মামলায় তাকে অ্যারেস্ট দেখিয়ে পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধে বিচার করে তাকে ফাঁসি দেওয়া হয়। এটি হচ্ছে ব্লেম গেম। আমরা যুগ যুগ ধরে 71 নিয়ে এই ব্লেম গেম আমরা দেখছি। আজকে জুলাই বিপ্লবের পর খুব পরিকল্পিতভাবে বিএনপি জামাত ইসলামীকে সমস্ত রাজাকারের সমস্ত ব্লেমটাকে জামাতের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চায়। আমি এটির প্রতিবাদ জানাই। জামাত ইসলামী যদি, নিজামী সাহেব যদি রাজাকার হয়ে থাকেন, মুজাহিদ সাহেব যদি রাজাকারের দোষে দোষটু হয়ে থাকেন, তাহলে অবশ্যই সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব রাজাকারের দোষে দুষ্ট। আমার বক্তব্য খুবই স্পষ্ট। রাজাকার ইস্যুটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। এই ইস্যুকে সামনে দিয়ে একটি দলকে আপনি কোণঠাসা করে ক্ষমতার মসনদে যাওয়ার যে স্বপ্ন আপনি দেখছেন, এই আধুনিক প্রজন্ম সেটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। জামাত রাজাকার, শুধু জামাত ইসলামী রাজাকার। তৎকালীন নুরুল আমিন, যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন পাকিস্তানের, ময়মনসিংহের ভালুকাতে তার বাড়ি। 71 সালে যখন যুদ্ধ হয়, তার আমিন তো তার সেই নামটি তো আমরা শুনি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের পিতার নামটা মির্জা রুহুল আমিন সাহেবের রাজাকার ছিলেন, তার মুখের উপরে তো জুতো নিক্ষেপ করতে আমরা দেখছি না। আপনারা যদি সাধারণ ছাত্রছাত্রীদের সত্তাবরণে যদি নিজামী সাহেবের মুখের উপরে জুতা নিক্ষেপ করতে পারেন, ফখরুল সাহেবের পিতার উপরে জুতা নিক্ষেপ করার কৌশল কি জামাত ইসলামী গ্রহণ করতে পারে না? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের মুখের উপরে জুতা নিক্ষেপ করার কৌশল, স্ট্র্যাটেজি কি জামাত নিতে পারে না? আপনাদের কি মনে হয়? আজকে আপনারা ডাকসুতে যে ছাত্র শিবির যে ভোট পেয়েছে, তার 5 ভাগের 1 ভাগ ভোট আপনারা পান নাই। বাংলাদেশের 4-5টি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, তার যে ভোট পেয়ে তারা বিজয়ী হয়েছে, এই বিজয়ে আপনার ছাত্রদল তার 3 ভাগের 1 ভাগ ভোটও পায়নি, এভারেজ 4 ভাগের 1 ভাগ ভোট পেয়েছে তারা। সেই সংসদে দাঁড়িয়ে আপনারা ডাকসুতে জুতা নিক্ষেপ করাচ্ছেন, আপনারা চাকসুতে বলছেন 1-2টা শিবির ধর, সকাল ধর শিবির ধর। নিঃসন্দেহে আজকের জামাত ইসলাম 1971 সালে সেই মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকার জন্য নিঃসন্দেহে তারা সেটি ওন করে না, তারা সেটার জন্য দুঃখ প্রকাশ করেছে। এবং নতুন প্রজন্ম বাংলাদেশকে ধারণ করে বুদ্ধিজীবী দিবসে তারা যেমন দেখুন তাদের যে ইনক্লুসিভ পলিটিক্স, তারা শহীদ বুদ্ধিজীবীর কবরস্থানে সেখানে গেছে, তারা মনোজাত তারা যারা ফেস্টিভ্যালের পারপাস সার্ভ করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সকল বুদ্ধিজীবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল বুদ্ধিজীবীদেরকে যারা শহীদ হয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। বুদ্ধিজীবীরাই আমাদেরকে সবসময় রাস্তা দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা যেভাবে সবাইকে রাস্তা দেখিয়েছে, তার উপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং সর্বশেষ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে আমাদের এই আজাদিকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এই আজাদি থামেনি। আমরা আমাদের নতুন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সুতরাং আমাদের এই শহীদরা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। আমাদের শিবিরের এগেনস্টে মিছিল দেওয়ার এই যে বাক স্বাধীনতা, এটিই গণতন্ত্র। এটি একজন আরেকজনের সমালোচনা করবে, আলোচনা থাকবে, কথা বলবে, আরেকজনের বিরুদ্ধে কথা বলবে, সেটি নিয়ে কোনো আমার আপত্তি নেই। কিন্তু ব্লেম গেমের এই রাজনীতি, এটি পরিহার করুন, ঐক্যবদ্ধ রাজনীতি করুন। এই ব্লেম গেমের রাজনীতির কারণেই আজকে হাদিদেরকে গানশুটের মধ্যে পড়তে হচ্ছে। দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার চেষ্টা করছে, সেটাই থেকে আমরা বিরত থাকি, নিবৃত থাকি। আসুন ইনক্লুসিভ পলিটিক্স করি, আমরা অতীতের পলিটিক্স না করে আমরা ভবিষ্যৎমুখী রাজনীতি করি। বাংলাদেশকে আমরা শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলি, আমরা কল্যাণমুখী রাষ্ট্র করার চেষ্টা করি। আমরা মনে করি ইনক্লুসিভ পলিটিক্সের মাধ্যমে যে দল তাদের সবাই প্রত্যেকটি দল তাদের কর্মসূচি, তাদের আদর্শ প্রকাশ করবে এবং জনগণ ভোট দিয়ে একটি তাদের সরকার প্রতিষ্ঠিত করবে, সেরকম একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। আশা করি এই ভিডিওটি ভালো লাগলে এতক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।